আরে এটা তো আমার বোন পিঙ্কি। তার মানে পিঙ্কি বিয়ের জন্য বিক্রমকে মিথ্যা কথা বলেছে। আরে দিদি, তুমি এসে গেছো। এই দেখো, এ হলো আমার পিঙ্কি। আচ্ছা দিদি, আমি যে তোমাকে বলেছিলাম তোমার বোনকে নেমন্তন্ন করে দিতে, তোমার বোন পার্টিতে এলো না কেন? আমাকে তার ঠিকানা দাও, আমি তাকে নিয়ে আসছি। না বিক্রম, তাকে এখানে আনতে হবে না। তার মতো গরিব মেয়ে এত বড় বাড়ি আর এত সম্পত্তি দেখে সহ্য করতে পারবে না। এসব তুমি কি বলছো দিদি? আমি যা বলছি একদম ঠিকই বলছি। তার এখানে না এলেই ভালো হবে। কবিতা এই বলে নিজের রুমে চলে যায়। দিদি দাঁড়াও, দিদি। নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, না হলে দিদি কোনোদিন এরকম করে বলতো না। আমার মনে হচ্ছে দিদির ছোট বোন দিদির সঙ্গে বেইমানি করেছে। ভালোই হয়েছে দিদি এখান থেকে চলে গেল। আমি তো ভাবলাম দিদি সকলের সামনে আমার আসল সত্যিটা বলে ফেলবে। পিঙ্কি এসব কথা ভাবতে থাকে। অপরদিকে কবিতা নিজের রুমে গিয়ে কান্নাকাটি করতে থাকে। এতদিন থেকে কত যত্নে বোনটাকে মানুষ করলাম, ভেবেছিলাম একদিন সে উন্নতি করে দেখাবে, কিন্তু পিঙ্কি যে আমাকে এত বড় ধোঁকা দেবে সেটা আমি কোনোদিনও আশা করিনি। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন দুপুর বেলায় কবিতা পিঙ্কির সঙ্গে দেখা করার জন্য তার হোস্টেলে পৌঁছায়। পিঙ্কিকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? পিঙ্কি কোথায় এটা বলতে পারবে? পিঙ্কি তো আজ সকালেই হোস্টেল ছেড়ে চলে গেছে, কিন্তু তুমি তার নাম ধরে ডাকছো কেন? তুমি তো তাদের বাড়ির কাজের মেয়ে, তাকে মেম সাহেব বলে ডাকো। আমি তাদের বাড়ির কাজের মেয়ে? হ্যাঁ, পিঙ্কি নিজেই আমাকে বলেছে তুমি তাদের বাড়ির কাজের মেয়ে। মেয়েটির কথা শুনে কবিতা অনেক দুঃখী হয়ে যায় এবং নিজের বাড়ি ফিরে যায়। কবিতা বাড়ি ফিরে হলরুমে পৌঁছায়, তখন সেখানে কমলা দেবী এবং বিক্রম বসেছিল। কাকিমা, আজ আমি আমার কাজ থেকে ইস্তেফা দিতে চাই। তোমার কথা আমি বুঝতে পারছি না কবিতা। আমি বলতে চাইছি, এতদিন পর্যন্ত আমি এখানে কাজ করছিলাম, কিন্তু আজ থেকে আমি আর করতে পারবো না। এটা তুমি কি বলছো দিদি? তার মানে এতদিন থেকে তুমি নিজেকে এই বাড়ির কাজের লোক মনে করছিলে? আমরা তো কোনোদিন তোমাকে কাজের মেয়ে মনে করিনি দিদি। তুমি আমার কবিতা দিদি। আমি সেটা বলতে চাইছি না বিক্রম, আমিও তোমাদেরকে নিজের আপনজনই মনে করেছি, কিন্তু আজ আমার হঠাৎ মনে হলো আমি এই বাড়ির কাজের মেয়ে। কবিতা যখন এসব কথা বলছিল এমন সময় রুমের ভেতর থেকে পিঙ্কি বেরিয়ে আসে এবং সেখানে এসে দাঁড়ায়। আসলে পিঙ্কি নিজের হোস্টেল ছেড়ে দিয়ে বিক্রমদের বাড়িতে থাকার জন্য এসেছিল। দিদি, কেউ যদি তোমাকে কিছু বলে থাকে তাহলে আমাকে বলো, আমি এখনই তার উচিত শাস্তি দেব। না বিক্রম, কেউ আমাকে কিছু বলেনি। এত বছর পর্যন্ত আমি নিজের বোনের খেয়াল রাখতে রাখতে আর এখানকার সবকিছু দেখাশোনা করতে করতে বিরক্ত হয়ে উঠেছি, আর আমি এসব কিছু করতে পারবো না, তাই আমি ছুটি চাইছি। দিদি, আমি তোমার কোনো কথা শুনবো না। ছোটবেলা থেকে তোমার আদরে মানুষ হয়েছি, আমি তোমাকে কোথাও যেতে দেব না। তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। তুমি কথা দাও, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। ঠিক আছে বিক্রম, আমি এখানেই থাকবো। দিদি, কয়েকদিন পর পিঙ্কির সঙ্গে আমার বিয়ে হবে। তুমি এখানে থাকলে তবেই পিঙ্কি সবকিছু শিখে ভালো বৌমা হতে পারবে। বিক্রমের কথা শুনে কবিতা পিঙ্কির কাছে যায় এবং তাকে বলে, তুমি জানো বিক্রমের সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরেও সে আমাকে নিজের দিদিই মনে করে। আমাকে সে অনেক ভালোবাসে। এমনকি আমি যদি বলি তোমাকে আমার পছন্দ নয়, তাহলে বিক্রম এই বিয়ের জন্য বারণ করে দেবে। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছো। পিঙ্কিকে তোমার পছন্দ হলে তবেই আমি একে বিয়ে করব। আমার ভাইয়ের কথা শুনলে তো? তবে ভয় নেই, আমি এরকম কিছু করব না। আমার ভাই যাকে পছন্দ করে আমি চাইবো তার সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হোক। কবিতা এসব কথা বলতে বলতে কান্নাকাটি করতে শুরু করে দেয় এবং নিজের রুমে চলে যায়। কবিতার রুমে চলে যাওয়ার পর পিঙ্কি মনে মনে কিছু ভাবতে শুরু করে। আমি তো ভাবলাম দিদি সকলের সামনে বলে দেবে যে আমি তার বোন, আর মিথ্যা কথা বলে বিক্রমের সঙ্গে বিয়ে করতে চলেছি। ভাগ্যিস দিদি সকলের সামনে আমার সত্যিটা বলল না। এভাবেই সেই দিনটা কেটে যায়। সেই দিন রাতের বেলা সকলে যখন খেতে বসেছিল এমন সময় বিক্রমকে দুঃখী দেখে কবিতা বলে, কি হলো বিক্রম, তুমি এভাবে চুপ করে বসে আছো কেন? দিদি, তুমি আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করছো না কেন? তুমিও বসে পড়ো। না না, আমি কিভাবে বসতে পারি? তুমি তোমার বউয়ের সঙ্গে আছো, এখানে আমি বসলে মানাবে না। তাছাড়া বৌদির বাবা মা আমেরিকায় থাকে, তারা অনেক বড় লোক। আমার মতো গরিব মানুষ চেয়ারে বসলে খারাপ লাগবে। তোমরা খাও, আমি আসছি। কবিতা এই বলে সেখান থেকে চলে যায়। মা, কয়েকদিন থেকে দিদিকে দেখে আমার কেমন একটা লাগছে। তুই একদম ঠিকই বলেছিস বিক্রম,
আমাদের কবিতা হঠাৎ করে কেমন যেন পাল্টে গেল, সে আর আগের মতো নেই। আমার মনে হচ্ছে দিদি কোনো রকম কষ্ট পেয়েছে, আর সেই কষ্টের ব্যাপারে আমাদেরকে জানাতে পারছে না। আমার মনে হচ্ছে কবিতার বোন তার সঙ্গে ধোঁকা করেছে। তুমি একদম ঠিক বলেছ মা। সেদিন দিদিকে তার বোনের ব্যাপারে বলার সঙ্গে সঙ্গে সে অনেক দুঃখী হয়ে গিয়েছিল। মা, তুমি শুনে রাখো, এটা যদি সত্যি হয় আর দিদির বোনের জন্য দিদির যদি কোনো রকম ক্ষতি হয়, তাহলে আমি দিদির বোনকে ছাড়বো না। আমি যে কোনো ভাবে তাকে খুঁজে বার করব এবং উচিত শিক্ষা দেব। তুই একদম ঠিকই বলেছিস বিক্রম। এত ভালো দিদিকে যেই বোন দুঃখ দিতে পারে, সে কোনোদিনও ভালো হতে পারে না। কমলা এবং বিক্রমের কথা শুনে পিঙ্কি অনেক ভয় পেয়ে যায় এবং মনে মনে কিছু ভাবতে শুরু করে। দিদিকে আর এই বাড়িতে থাকতে দিলে চলবে না। দিদি এই বাড়িতে থাকলে আমি কোনোদিনও বিক্রমের সঙ্গে সুখে সংসার করতে পারবো না। এরপর খাওয়া দাওয়া শেষ করে সকলে নিজের নিজের রুমে চলে যায়। রাতে কবিতা যখন ঘুমিয়েছিল, এমন সময় পিঙ্কি চুপি চুপি তার রুমে আসে এবং আলমারিতে কিছু করার পর সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে, বিক্রম, তুমি আমাকে যে গহনাগুলো দিয়েছিলে, আজ সকাল থেকে সেগুলো খুঁজেই পাচ্ছি না। আরে ভালো করে কোথাও দেখো, হয়তো কোথাও রেখে ভুলে গেছো। খোঁজাখুঁজি করলে ঠিক পাওয়া যাবে। না বিক্রম, সেটা আর পাওয়া যাবে না। আমি সব জায়গায় খুঁজে দেখে নিয়েছি, কিন্তু খুঁজেই পাচ্ছি না। আমার মনে হচ্ছে সেটা চুরি হয়ে গেছে। আরে আমাদের বাড়িতে চুরি করার মতো কেউ নেই। আমার মনে হচ্ছে তুমি কোথাও রেখে দিয়েছো। তুমি আমার কথা বিশ্বাস করো বিক্রম, সেই গহনাগুলো চুরি হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি পুলিশকে খবর দাও, না হলে চোর সেই গহনাগুলো নিয়ে পালিয়ে যেতে পারে। তুমি আমাকে ভীষণ সমস্যায় ফেলে দিলে। আচ্ছা ঠিক আছে, তোমার শান্তির জন্য আমি পুলিশকে খবর দিয়ে দিচ্ছি। তবে আমি এখনো বলছি, আমাদের বাড়িতে চুরি হয় না। এরপর বিক্রম পুলিশকে খবর দিয়ে দেয়। কিছু সময় পর পুলিশ তাদের বাড়িতে এসে সব জায়গায় গহনার খোঁজ করতে শুরু করে, কিন্তু কোথাও গহনা খুঁজে পায় না। ইন্সপেক্টর সাহেব, আপনি সব জায়গায় খোঁজ করলেন, কিন্তু আমার রুমে খোঁজ করলেন না কেন? চলুন একবার আমার রুমটাও দেখে নেবেন। আরে দিদি, তুমি এটা কি বলছো? তোমার রুমে খোঁজ করতে হবে কেন? ইন্সপেক্টর সাহেব, এবার আপনি যেতে পারেন। বিক্রম, ইন্সপেক্টর বাবুকে আমার রুমের খোঁজ নিতে দে। সব ঘর যখন দেখা হয়েছে, তাহলে আমার ঘর বাদ যাবে কেন? কবিতার কথায় পুলিশ তার রুমে গিয়ে খোঁজাখুঁজি করতে থাকে এবং আলমারির ভেতর থেকে পিঙ্কির গহনাগুলো উদ্ধার করে। পুলিশ সেখান থেকে গহনা খুঁজে পাওয়ায় পিঙ্কি অনেক খুশি হয়ে যায়। ছি ছি, আপনি আমার গহনা চুরি করেছিলেন? বিক্রম আপনাকে এত ভালোবাসে, কোনোদিনও আপনাকে কাজের মেয়ে মনে করে না, তারপরেও আপনি তাদের বাড়িতে চুরি করলেন? মুখ সামলে কথা বলো পিঙ্কি। আমার বিশ্বাস দিদি চুরি করেনি। দিদি, তুমি বলে দাও, তুমি গহনা চুরি করনি। বিক্রম, তোর পিঙ্কি একদম সত্যি কথাই বলছে। এই গহনাগুলো আমিই চুরি করেছি। ইন্সপেক্টর সাহেব, আপনি আমাকে নিয়ে চলুন। ইন্সপেক্টর স্যার, আপনি এখান থেকে চলে যান। আমরা কোনো রকমের কেস করতে চাই না। বিক্রমের কথায় পুলিশ সেখান থেকে চলে যায়। পুলিশের চলে যাওয়ার পর পিঙ্কি বলে, তুমি দেখলে তো বিক্রম, তুমি যেই মহিলাকে এতদিন থেকে নিজের দিদি মনে করতে, সে একজন চোর। সত্যি কথা বলতে এরকম গরিব লোকেদের কোনো বিশ্বাস নেই। সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই এরা নিজেদের আসল রূপ দেখিয়ে দেয়। পিঙ্কি, আমার দিদির ব্যাপারে কিছু বললে আমি কিন্তু সহ্য করতে পারবো না। এবার চলো এখান থেকে। বিক্রম এই বলে পিঙ্কিকে নিয়ে কবিতার রুম থেকে বেরিয়ে পড়ে। তাদের চলে যাওয়ার পর কবিতা বিছানায় বসে কান্নাকাটি করতে শুরু করে। অনেক হয়েছে, এখানে আমি আর থাকতে পারবো না। আমার নিজের বোন যখন চাইছে আমি এখান থেকে চলে যাই, তাহলে আমি চলে যাব। আমি সকলের জীবন থেকে অনেক দূরে চলে যাব, আর কোনোদিনও ফিরে আসবো না। কবিতা কিছু সময় পর্যন্ত কান্নাকাটি করার পর একটি টেবিলের কাছে যায় এবং সেখান থেকে তার ভাই বোনের সঙ্গে তোলা ছোটবেলার ছবি হাতে নিয়ে নেয়। বাবা আমাকে বলেছিল আমি যেন সারা জীবন আমার ভাই আর বোনের খেয়াল রাখি। ভাইটাকে তো ছোটবেলাতেই হারিয়েছি, এবার বোনকে ছেড়ে চলে যেতে হচ্ছে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কথা রাখতে পারলাম না। এরপর সেদিন রাতের বেলা সকলে ঘুমিয়ে পড়ার পর কবিতা হাতে সেই ছবিটি নিয়ে কান্নাকাটি করতে করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে যখন রাস্তা থেকে হেঁটে যাচ্ছিল, এমন সময় একটি বাইক এসে তাকে ধাক্কা মেরে দেয় এবং তার হাত থেকে ছবি পড়ে যায়। আরে, এটা তো বিক্রমের দিদি। আরে কবিতা দিদি, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? তোমার কিছু পড়ে গেছে, দাঁড়াও আমি তুলে দিচ্ছি। সূর্য এই বলে কবিতার পড়ে যাওয়া ছবিটি তুলে তার হাতে দিয়ে দেয়। ছবি দিতে গিয়ে সূর্য ছবির দিকে তাকানোর সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়। আরে,
এই ছবিটা তো কবিতা দিদি, তুমি এই ছবিটা কোথায় পেলে? বন্ধুরা, এরপর কি হবে এটা জানতে হলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে দিও। আরে, এটা তো আমার বোন পিঙ্কি। তার মানে পিঙ্কি বিয়ের জন্য বিক্রমকে মিথ্যা কথা বলেছে। আরে দিদি, তুমি এসে গেছো। এই দেখো, এ হলো আমার পিঙ্কি। আচ্ছা দিদি, আমি যে তোমাকে বলেছিলাম তোমার বোনকে নেমন্তন্ন করে দিতে, তোমার বোন পার্টিতে এলো না কেন? আমাকে তার ঠিকানা দাও, আমি তাকে নিয়ে আসছি। না বিক্রম, তাকে এখানে আনতে হবে না। তার মতো গরিব মেয়ে এত বড় বাড়ি আর এত সম্পত্তি দেখে সহ্য করতে পারবে না। এসব তুমি কি বলছো দিদি? আমি যা বলছি একদম ঠিকই বলছি। তার এখানে না এলেই ভালো হবে। কবিতা এই বলে নিজের রুমে চলে যায়। দিদি দাঁড়াও, দিদি। নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, না হলে দিদি কোনোদিন এরকম করে বলতো না। আমার মনে হচ্ছে দিদির ছোট বোন দিদির সঙ্গে বেইমানি করেছে। ভালোই হয়েছে দিদি এখান থেকে চলে গেল। আমি তো ভাবলাম দিদি সকলের সামনে আমার আসল সত্যিটা বলে ফেলবে। পিঙ্কি এসব কথা ভাবতে থাকে। অপরদিকে কবিতা নিজের রুমে গিয়ে কান্নাকাটি করতে থাকে। এতদিন থেকে কত যত্নে বোনটাকে মানুষ করলাম, ভেবেছিলাম একদিন সে উন্নতি করে দেখাবে, কিন্তু পিঙ্কি যে আমাকে এত বড় ধোঁকা দেবে সেটা আমি কোনোদিনও আশা করিনি। এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন দুপুর বেলায় কবিতা পিঙ্কির সঙ্গে দেখা করার জন্য তার হোস্টেলে পৌঁছায়। পিঙ্কিকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? পিঙ্কি কোথায় এটা বলতে পারবে? পিঙ্কি তো আজ সকালেই হোস্টেল ছেড়ে চলে গেছে, কিন্তু তুমি তার নাম ধরে ডাকছো কেন? তুমি তো তাদের বাড়ির কাজের মেয়ে, তাকে মেম সাহেব বলে ডাকো। আমি তাদের বাড়ির কাজের মেয়ে? হ্যাঁ, পিঙ্কি নিজেই আমাকে বলেছে তুমি তাদের বাড়ির কাজের মেয়ে। মেয়েটির কথা শুনে কবিতা অনেক দুঃখী হয়ে যায় এবং নিজের বাড়ি ফিরে যায়। কবিতা বাড়ি ফিরে হলরুমে পৌঁছায়, তখন সেখানে কমলা দেবী এবং বিক্রম বসেছিল। কাকিমা, আজ আমি আমার কাজ থেকে ইস্তেফা দিতে চাই। তোমার কথা আমি বুঝতে পারছি না কবিতা। আমি বলতে চাইছি, এতদিন পর্যন্ত আমি এখানে কাজ করছিলাম, কিন্তু আজ থেকে আমি আর করতে পারবো না। এটা তুমি কি বলছো দিদি? তার মানে এতদিন থেকে তুমি নিজেকে এই বাড়ির কাজের লোক মনে করছিলে? আমরা তো কোনোদিন তোমাকে কাজের মেয়ে মনে করিনি দিদি। তুমি আমার কবিতা দিদি। আমি সেটা বলতে চাইছি না বিক্রম, আমিও তোমাদেরকে নিজের আপনজনই মনে করেছি, কিন্তু আজ আমার হঠাৎ মনে হলো আমি এই বাড়ির কাজের মেয়ে। কবিতা যখন এসব কথা বলছিল এমন সময় রুমের ভেতর থেকে পিঙ্কি বেরিয়ে আসে এবং সেখানে এসে দাঁড়ায়। আসলে পিঙ্কি নিজের হোস্টেল ছেড়ে দিয়ে বিক্রমদের বাড়িতে থাকার জন্য এসেছিল। দিদি, কেউ যদি তোমাকে কিছু বলে থাকে তাহলে আমাকে বলো, আমি এখনই তার উচিত শাস্তি দেব। না বিক্রম, কেউ আমাকে কিছু বলেনি। এত বছর পর্যন্ত আমি নিজের বোনের খেয়াল রাখতে রাখতে আর এখানকার সবকিছু দেখাশোনা করতে করতে বিরক্ত হয়ে উঠেছি। আর আমি এসব কিছু করতে পারবো না, তাই আমি ছুটি চাইছি। দিদি, আমি তোমার কোনো কথা শুনবো না। ছোটবেলা থেকে তোমার আদরে মানুষ হয়েছি, আমি তোমাকে কোথাও যেতে দেব না। তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। তুমি কথা দাও, তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। ঠিক আছে বিক্রম, আমি এখানেই থাকবো। দিদি, কয়েকদিন পর পিঙ্কির সঙ্গে আমার বিয়ে হবে। তুমি এখানে থাকলে তবেই পিঙ্কি সবকিছু শিখে ভালো বৌমা হতে পারবে। বিক্রমের কথা শুনে কবিতা পিঙ্কির কাছে যায় এবং তাকে বলে, তুমি জানো বিক্রমের সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু তারপরেও সে আমাকে নিজের দিদিই মনে করে। আমাকে সে অনেক ভালোবাসে। এমনকি আমি যদি বলি তোমাকে আমার পছন্দ নয়, তাহলে বিক্রম এই বিয়ের জন্য বারণ করে দেবে। হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছ। পিঙ্কিকে তোমার পছন্দ হলে তবেই আমি একে বিয়ে করব। আমার ভাইয়ের কথা শুনলে তো? তবে ভয় নেই, আমি এরকম কিছু করব না। আমার ভাই যাকে পছন্দ করে আমি চাইবো তার সঙ্গে আমার ভাইয়ের বিয়ে হোক। কবিতা এসব কথা বলতে বলতে কান্নাকাটি করতে শুরু করে দেয় এবং নিজের রুমে চলে যায়। কবিতার রুমে চলে যাওয়ার পর পিঙ্কি মনে মনে কিছু ভাবতে শুরু করে। আমি তো ভাবলাম দিদি সকলের সামনে বলে দেবে যে আমি তার বোন, আর মিথ্যা কথা বলে বিক্রমের সঙ্গে বিয়ে করতে চলেছি। ভাগ্যিস দিদি সকলের সামনে আমার সত্যিটা বলল না। এভাবেই সেই দিনটা কেটে যায়। সেই দিন রাতের বেলা সকলে যখন খেতে বসেছিল এমন সময় বিক্রমকে দুঃখী দেখে কবিতা বলে, কি হলো বিক্রম, তুমি এভাবে চুপ করে বসে আছো কেন? দিদি, তুমি আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করছো না কেন? তুমিও বসে পড়ো। না না, আমি কিভাবে বসতে পারি? তুমি তোমার বউয়ের সঙ্গে আছো, এখানে আমি বসলে মানাবে না।
তাছাড়া বৌদির বাবা মা আমেরিকায় থাকে, তারা অনেক বড় লোক। আমার মতো গরিব মানুষ চেয়ারে বসলে খারাপ লাগবে। তোমরা খাও, আমি আসছি। কবিতা এই বলে সেখান থেকে চলে যায়। মা, কয়েকদিন থেকে দিদিকে দেখে আমার কেমন একটা লাগছে। তুই একদম ঠিকই বলেছিস বিক্রম, আমাদের কবিতা হঠাৎ করে কেমন যেন পাল্টে গেল, সে আর আগের মতো নেই। আমার মনে হচ্ছে দিদি কোনো রকম কষ্ট পেয়েছে, আর সেই কষ্টের ব্যাপারে আমাদেরকে জানাতে পারছে না। আমার মনে হচ্ছে কবিতার বোন তার সঙ্গে ধোঁকা করেছে। তুমি একদম ঠিক বলেছ মা, সেদিন দিদিকে তার বোনের ব্যাপারে বলার সঙ্গে সঙ্গে সে অনেক দুঃখী হয়ে গিয়েছিল। মা, তুমি শুনে রাখো, এটা যদি সত্যি হয় আর দিদির বোনের জন্য দিদির যদি কোনো রকম ক্ষতি হয়, তাহলে আমি দিদির বোনকে ছাড়বো না। আমি যে কোনো ভাবে তাকে খুঁজে বার করব এবং উচিত শিক্ষা দেব। তুই একদম ঠিকই বলেছিস বিক্রম, এত ভালো দিদিকে যেই বোন দুঃখ দিতে পারে সে কোনোদিনও ভালো হতে পারে না। কমলা এবং বিক্রমের কথা শুনে পিঙ্কি অনেক ভয় পেয়ে যায় এবং মনে মনে কিছু ভাবতে শুরু করে। দিদিকে আর এই বাড়িতে থাকতে দিলে চলবে না। দিদি এই বাড়িতে থাকলে আমি কোনোদিনও বিক্রমের সঙ্গে সুখে সংসার করতে পারবো না। এরপর খাওয়া দাওয়া শেষ করে সকলে নিজের নিজের রুমে চলে যায়। রাতে কবিতা যখন ঘুমিয়েছিল এমন সময় পিঙ্কি চুপি চুপি তার রুমে আসে এবং আলমারিতে কিছু করার পর সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে, বিক্রম, তুমি আমাকে যে গহনাগুলো দিয়েছিলে আজ সকাল থেকে সেগুলো খুঁজেই পাচ্ছি না। আরে ভালো করে কোথাও দেখো, হয়তো কোথাও রেখে ভুলে গেছো। খোঁজাখুঁজি করলে ঠিক পাওয়া যাবে। না বিক্রম, সেটা আর পাওয়া যাবে না। আমি সব জায়গায় খুঁজে দেখে নিয়েছি, কিন্তু খুঁজেই পাচ্ছি না। আমার মনে হচ্ছে সেটা চুরি হয়ে গেছে। আরে আমাদের বাড়িতে চুরি করার মতো কেউ নেই, আমার মনে হচ্ছে তুমি কোথাও রেখে দিয়েছো। তুমি আমার কথা বিশ্বাস করো বিক্রম, সেই গহনাগুলো চুরি হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি পুলিশকে খবর দাও, না হলে চোর সেই গহনাগুলো নিয়ে পালিয়ে যেতে পারে। তুমি আমাকে ভীষণ সমস্যায় ফেলে দিলে। আচ্ছা ঠিক আছে, তোমার শান্তির জন্য আমি পুলিশকে খবর দিয়ে দিচ্ছি, তবে আমি এখনো বলছি আমাদের বাড়িতে চুরি হয় না। এরপর বিক্রম পুলিশকে খবর দিয়ে দেয়। কিছু সময় পর পুলিশ তাদের বাড়িতে এসে সব জায়গায় গহনার খোঁজ করতে শুরু করে, কিন্তু কোথাও গহনা খুঁজে পায় না। ইন্সপেক্টর সাহেব, আপনি সব জায়গায় খোঁজ করলেন, কিন্তু আমার রুমে খোঁজ করলেন না কেন? চলুন একবার আমার রুমটাও দেখে নেবেন। আরে দিদি, তুমি এটা কি বলছো? তোমার রুমে খোঁজ করতে হবে কেন? ইন্সপেক্টর সাহেব, এবার আপনি যেতে পারেন। বিক্রম, ইন্সপেক্টর বাবুকে আমার রুমের খোঁজ নিতে দে। সব ঘর যখন দেখা হয়েছে তাহলে আমার ঘর বাদ যাবে কেন? কবিতার কথায় পুলিশ তার রুমে গিয়ে খোঁজাখুঁজি করতে থাকে এবং আলমারির ভেতর থেকে পিঙ্কির গহনাগুলো উদ্ধার করে। পুলিশ সেখান থেকে গহনা খুঁজে পাওয়ায় পিঙ্কি অনেক খুশি হয়ে যায়। ছি ছি, আপনি আমার গহনা চুরি করেছিলেন? বিক্রম আপনাকে এত ভালোবাসে, কোনোদিনও আপনাকে কাজের মেয়ে মনে করে না, তারপরেও আপনি তাদের বাড়িতে চুরি করলেন? মুখ সামলে কথা বলো পিঙ্কি, আমার বিশ্বাস দিদি চুরি করেনি। দিদি, তুমি বলে দাও তুমি গহনা চুরি করনি। বিক্রম, তোর পিঙ্কি একদম সত্যি কথাই বলছে, এই গহনাগুলো আমিই চুরি করেছি। ইন্সপেক্টর সাহেব, আপনি আমাকে নিয়ে চলুন। ইন্সপেক্টর স্যার, আপনি এখান থেকে চলে যান, আমরা কোনো রকমের কেস করতে চাই না। বিক্রমের কথায় পুলিশ সেখান থেকে চলে যায়। পুলিশের চলে যাওয়ার পর পিঙ্কি বলে, তুমি দেখলে তো বিক্রম, তুমি যেই মহিলাকে এতদিন থেকে নিজের দিদি মনে করতে সে একজন চোর। সত্যি কথা বলতে এরকম গরিব লোকেদের কোনো বিশ্বাস নেই, সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই এরা নিজেদের আসল রূপ দেখিয়ে দেয়। পিঙ্কি, আমার দিদির ব্যাপারে কিছু বললে আমি কিন্তু সহ্য করতে পারবো না, এবার চলো এখান থেকে। বিক্রম এই বলে পিঙ্কিকে নিয়ে কবিতার রুম থেকে বেরিয়ে পড়ে। তাদের চলে যাওয়ার পর কবিতা বিছানায় বসে কান্নাকাটি করতে শুরু করে। অনেক হয়েছে, এখানে আমি আর থাকতে পারবো না। আমার নিজের বোন যখন চাইছে আমি এখান থেকে চলে যাই, তাহলে আমি চলে যাব। আমি সকলের জীবন থেকে অনেক দূরে চলে যাব, আর কোনোদিনও ফিরে আসবো না। কবিতা কিছু সময় পর্যন্ত কান্নাকাটি করার পর একটি টেবিলের কাছে যায় এবং সেখান থেকে তার ভাই বোনের সঙ্গে তোলা ছোটবেলার ছবি হাতে নিয়ে নেয়। বাবা আমাকে বলেছিল আমি যেন সারা জীবন আমার ভাই আর বোনের খেয়াল রাখি। ভাইটাকে তো ছোটবেলাতেই হারিয়েছি, এবার বোনকে ছেড়ে চলে যেতে হচ্ছে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার কথা রাখতে পারলাম না। এরপর সেদিন রাতের বেলা সকলে ঘুমিয়ে পড়ার পর কবিতা হাতে সেই ছবিটি নিয়ে কান্নাকাটি করতে করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে যখন রাস্তা থেকে হেঁটে যাচ্ছিল এমন সময় একটি বাইক এসে তাকে ধাক্কা মেরে দেয় এবং তার হাত থেকে ছবি পড়ে যায়।
আরে এটা তো বিক্রমের দিদি। আরে কবিতা দিদি, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? তোমার কিছু পড়ে গেছে, দাঁড়াও আমি তুলে দিচ্ছি। সূর্য এই বলে কবিতার পড়ে যাওয়া ছবিটি তুলে তার হাতে দিয়ে দেয়। ছবি দিতে গিয়ে সূর্য ছবির দিকে তাকানোর সঙ্গে সঙ্গে অবাক হয়ে যায়। আরে এই ছবিটা তো... কবিতা দিদি, তুমি এই ছবিটা কোথায় পেলে? বন্ধুরা, এরপর কি হবে এটা জানতে হলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি সুন্দর কমেন্ট করে দিও।